দীপু দাসের মৃত্যু, জনতার উন্মত্ততা, প্রশাসনের ভূমিকা এবং এক ভয়াবহ ব্যর্থতার প্রশ্ন। দীপু দাস একজন সাধারণ কারখানার শ্রমিক। নামটি আজ শুধু একটি পরিচয় নয়, এটি হয়ে উঠেছে এক ভয়াবহ প্রশ্নের প্রতীক। প্রতিদিনের মতোই সেদিন তিনি কাজে গিয়েছিলেন। কারখানা, যেটি হওয়ার কথা ছিল তাঁর জীবিকার নিরাপদ স্থান, সেটি শেষ পর্যন্ত রূপ নেয় তাঁর মৃত্যুকক্ষ হিসেবে। যা ঘটেছে তা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজ, প্রশাসন এবং আইনের শাসনের এক গভীর ব্যর্থতার দলিল। কি ঘটেছিল সেদিন? প্রকাশ্যে আসা ভিডিও ফুটেজে দেখা যায়, একজন মানুষকে কারখানার ভেতর থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনা হচ্ছে। চারদিক থেকে ঘিরে ধরছে উন্মত্ত জনতা। কেউ লাঠি নিয়ে, কেউ হাত দিয়ে, কেউ যা পেয়েছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। দীপু দাস একসময় চিৎকার করছেন, এরপর সেই চিৎকার ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। অভিযোগ অনুযায়ী তাকে নির্মমভাবে মারধর করা হয় এবং শেষ পর্যন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এই দৃশ্য কয়েক সেকেন্ডের নয়। ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী এই পুরো ঘটনা ঘটতে ভালোই সময় লেগেছে। একজন মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিভাবে পরিস্থিতি এত দূর গড়াল? প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনার সূত্রপাত হয় কারখানার ভেতরেই, কোনো অভিযোগ, সন্দেহ অথবা গুজবকে কেন্দ্র করে। প্রথমে উত্তেজনা তৈরি হয়, এরপর মুহূর্তের মধ্যেই সেই উত্তেজনা রূপ নিয়ে জনতার উন্মত্ততায়। কারখানার আশপাশে থাকা বহু মানুষ এতে জড়িয়ে পড়ে। কারও ভূমিকা ছিল সরাসরি হামলাকারীর, কারও ভূমিকা ছিল নীরব দর্শকের। কিন্তু প্রশ্ন হল, এই উত্তেজনা থামানোর দায়িত্ব কার ছিল? পুলিশের হেফাজতের প্রশ্ন। এই ঘটনার সবচেয়ে গুরুতর ও উদ্বেগজনক দিক হল, দীপু দাস একসময় পুলিশের হেফাজতে ছিলেন বলে দাবি উঠেছে। যদি এই তথ্য সত্য হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কারণ পুলিশি হেফাজতে থাকা একজন ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে পুলিশের ওপর বর্তায়। তাহলে প্রশ্ন ওঠে, কেন দীপু পুলিশের হেফাজতে ছিলেন? কোন অভিযোগে তাকে আটক করা হয়েছিল? কেন তাকে ছেড়ে দেওয়া হল? কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হল না? আর সবচেয়ে বড় প্রশ্ন, পুলিশ কোথায় ছিল যখন একজন মানুষকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছিল? পুলিশের ভূমিকা, ব্যর্থতা না গাফিলতি? পুলিশের কাজ শুধু ঘটনার পরে তদন্ত করা নয়। পুলিশের মূল দায়িত্ব হল অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ করা। এই ঘটনায় দেখা যাচ্ছে, দীর্ঘ সময় ধরে হামলা চলেছে, কিন্তু কার্যকর কোনো পুলিশি হস্তক্ষেপ দেখা যায়নি। তাহলে প্রশ্নগুলো আরও তীব্র হয়ে ওঠে। পুলিশের সংখ্যা কি অপর্যাপ্ত ছিল? পরিস্থিতির গুরুত্ব কি তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি? নাকি ইচ্ছাকৃত গাফিলতি ছিল? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। কিন্তু এত বড় একটি হত্যাকাণ্ড সংঘটিত হওয়া মানেই প্রশাসনিক স্তরে বড়সড় ব্যর্থতা হয়েছে। মব জাস্টিস, আইনের শাসনের ওপর জনতার আঘাত। দীপু দাসের মৃত্যু আবারও সামনে এনে দিয়েছে মব জাস্টিস, অর্থাৎ জনতার হাতে বিচার নামক ভয়াবহ প্রবণতাকে। কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই একজন মানুষকে শাস্তি দেওয়ার অধিকার কারও নেই। বিচার করার একমাত্র অধিকার আদালতের। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? সন্দেহ, গুজব বা উস্কানির ভিত্তিতে জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এই প্রবণতা শুধু একজন ব্যক্তিকেই হত্যা করে না, এটি পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আজ দীপু, কাল অন্য কেউ। এই প্রশ্নটাই এখন সবচেয়ে ভয়ের। কারখানা কর্তৃপক্ষের দায়িত্ব। ঘটনাস্থল যেহেতু একটি কারখানা, তাই কারখানা কর্তৃপক্ষের দায়িত্ব প্রশ্নের মুখে। কারখানায় কি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল? জরুরি পরিস্থিতিতে পুলিশকে দ্রুত জানানো হয়েছিল কি? কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো প্রোটোকল ছিল কি?
শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা মালিকপক্ষের মৌলিক দায়িত্ব। এই দায়িত্বে সামান্য অবহেলাও মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। দীপু দাসের মৃত্যু তারই জ্বলন্ত উদাহরণ। আইন কি বলে? দণ্ডবিধি অনুযায়ী গণহত্যা বা জনতার হাতে হত্যা গুরুতর অপরাধ। পুলিশ হেফাজতে মৃত্যু হলে তা বিচার বিভাগীয় তদন্তের আওতায় আসে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, দাঙ্গা, প্রমাণ লোপাটসহ একাধিক ধারা প্রয়োগ করা যেতে পারে। শুধু সরাসরি হামলাকারীরাই নয়, যারা উস্কানি দিয়েছে, যারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, এমনকি যারা দায়িত্বে থেকেও ব্যবস্থা নেয়নি, সবাই আইনের আওতায় আসতে পারে। সমাজের নীরবতা নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। ভিডিও ফুটেজে দেখা যায় অনেকে দাঁড়িয়ে আছে, কেউ ভিডিও করছে, কেউ শুধু তাকিয়ে দেখছে, কিন্তু কার্যকরভাবে বাধা দেওয়ার চেষ্টা খুব কমই দেখা যায়। প্রশ্ন ওঠে, আমরা কি এমন এক সমাজে পরিণত হচ্ছি যেখানে অন্যের মৃত্যু শুধুই একটি দৃশ্য? এই নীরবতাও কি এক ধরনের অপরাধ নয়? তদন্ত ও বিচারের দাবি। এই ঘটনায় অবিলম্বে প্রয়োজন স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, পুলিশের ভূমিকার বিচার বিভাগীয় অনুসন্ধান, কারখানা কর্তৃপক্ষের দায়িত্ব নির্ধারণ, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। শুধু তদন্ত শুরু হলেই চলবে না, তদন্তের ফলাফল জনসমক্ষে আনতে হবে, নইলে এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে। শেষ কথা, দীপু দাসের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আমাদের সমাজ, প্রশাসন এবং আইনের শাসনের এক ভয়াবহ প্রতিচ্ছবি। একজন মানুষকে প্রকাশ্যে হত্যা হতে ভালোই সময় লাগল, অথচ সেই সময় কার্যকর কোনো প্রতিরোধ দেখা গেল না। আজ যদি আমরা প্রশ্ন না তুলি, আজ যদি দায়িত্ব নির্ধারণ না করি, তাহলে আগামীকাল এদিকে 22 ডিসেম্বর দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান নিহত দীপু দাসকে হারিয়ে অসহায় দীপুর বাবা মা ও স্ত্রী। দীপুর স্ত্রী অভিযোগ করেন,